বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েল বিরোধী যুদ্ধে মাঠে নামলো নতুন বাহিনী। এরপর জানিয়ে দেব উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বিদায় দাবি। এদিকে রাফায় 6 লাখ শিশুর প্রাণ সংশয়, জানিয়েছে ইউনিসেফ। আরও জানিয়ে দেব গির্জা থেকে রূপান্তরিত মসজিদ মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিল এরদোগান। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করবে না যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েল বিরোধী যুদ্ধে মাঠে নামলো নতুন বাহিনী। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করাটা যতটা সহজ ভেবেছিল নেতানিয়াহু প্রশাসন, ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি। যুদ্ধের শুরুতে ইসরায়েলি বন্দীদের মুক্তি ও হামাসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার প্রত্যয় থাকলেও এখন ইসরায়েলি বাহিনীকে মোকাবেলা করতে হচ্ছে গাজার বাহিরে আরো বিভিন্ন যোদ্ধাদের। এর মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে নতুন এক বাহিনী। বলা হচ্ছে নতুন এ বাহিনী শুধু ইসরায়েল নয়, বরং বিপদে ফেলবে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী দেশটির এক ঘনিষ্ঠ মিত্রকেও। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও আগ্রাসনের বিরোধিতায় প্রথমবারের মতো ইসরায়েল বিরোধী যুদ্ধে যোগ দিয়েছে বাহরাইনের প্রতিরোধ গ্রুপ আল আশতার ব্রিগেড তথা এএবি। এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে আল আশতার ব্রিগেড জানিয়েছে, গেল 27শে এপ্রিল ইসরায়েলের এইলত বন্দরে ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। সংগঠনটি বলেছে, ট্রাকনেট নামক যে কোম্পানি এইলত সমুদ্র বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়, সেটির সদর দপ্তরে এ হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, গেল বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালিয়েছে। দখলদার ইসরায়েল গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে এএবি তাদের ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে। গত বছরের অক্টোবর থেকেই সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননের প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে আসছিল। বিশেষ করে লেবানন ও ইয়েমেন থেকে সবচেয়ে বেশি হামলার শিকার হচ্ছে ইসরায়েলি বাহিনী ও তাদের মিত্র শক্তিগুলো। উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বিদায় দাবি। পণবন্দীদের মুক্তির বিনিময়েও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ থামাতে রাজি নয় ইসরায়েল। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, হামাস সহ গাজাকে ধূলিচ্ছাৎ না করা পর্যন্ত এই লড়াইয়ের শেষ নেই। ঘরে বাইরে বিক্ষোভ আন্দোলনের মুখেও নিজেদের অবস্থানে অনড় বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। রাগে ফুঁসছে তার দেশের মানুষ। তেল আবিবের ডেমোক্রেসি স্কোয়ারের সামনে আজ জড়ো হন হাজার হাজার মানুষ। তাদের দাবি, হামাসের হাত থেকে ইসরায়েলি বন্দীদের মুক্তি চাই, সরকারের বদল চাই। গত এক সপ্তাহ ধরে নেতানিয়াহু বিরোধী আন্দোলন চলছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বিক্ষোভের আজ ছড়িয়ে পড়েছে আমেরিকা জুড়ে। হাজারো নিষেধাজ্ঞা, সেনাদের চোখরাঙানি উপেক্ষা করে সোমবারও পথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। তাদের দাবি, ফিলিস্তিনিদের মুক্তি চাই। সোমবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে ফিলিস্তিনি সমর্থকদের সাথে হাতাহাতি হয় পুলিশের। ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। তাদের উঠে যেতে বলে পুলিশ। কথা শোনেননি শিক্ষার্থীরা। 25 জনকে গ্রেপ্তার করা হয়। মার্চ এপ্রিল থেকে এ পর্যন্ত আমেরিকায় 2000-এরও বেশি ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবারও ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। অনেক ছাত্রছাত্রীর দাবি, মরিচের গুঁড়াও ছড়িয়েছে পুলিশ। এই ঘটনা প্রথম নয়। শিক্ষার্থীদের অনেকেই তাই বিশেষ মুখোশ পরে বিক্ষোভ দেখিয়েছেন। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে দায় এড়িয়ে গিয়েছেন। তাদের বক্তব্য, গ্রেপ্তার হওয়া 25 জনের মধ্যে কতজন তাদের শিক্ষার্থী সে বিষয়ে তারা নিশ্চিত নন।
রাফায় 6 লাখ শিশুর প্রাণ সংশয়, জানিয়েছে ইউনিসেফ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 200 দিনেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এবার নতুন করে রাফা শহরে যুদ্ধ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে প্রায় 6 লাখ শিশু মৃত্যু ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থার এক বিবৃতিতে জানায়, রাফায় স্থল অভিযানের জন্য এখানকার শিশু এবং বেসামরিকদের মধ্যে বিপর্যয় নেমে আসবে। এ অভিযানে তাদের বেঁচে থাকার জন্য যে সকল মৌলিক সেবা এবং অবকাঠামো অবশিষ্ট আছে তাও ধ্বংস হয়ে যাবে। সংস্থাটি আরও জানায়, গাজার তরুণ সমাজ মৃত্যুর দ্বার প্রান্তে। এ যুদ্ধে গাজায় আরো 12 লাখ মানুষ যুক্ত হয়েছে, যার অর্ধেকই শিশু। এর কবলে পড়ে শিশুরা বাস্তুচ্যুত হয়ে পড়েছে, তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। সোমবার 6 মে ক্যাথরিন রাসেল বলেন, গাজা উপত্যকায় আগ্রাসনের পর রাফায় নতুন করে যুদ্ধ পরিকল্পনার জন্য স্থল অভিযান শুরু করা হয়েছে। এতে রাফার প্রায় 6 লাখ শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। ইসরায়েলের এ সিদ্ধান্তে গাজায় বড় ধরনের দুর্যোগ নেমে আসবে। গাজায় 200 দিনেরও বেশি যুদ্ধে শিশুরা শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। গির্জা থেকে রূপান্তরিত মসজিদ মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিলেন এরদোয়ান। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত পুরনো একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। নির্দেশের 4 বছর পর এবার মুসলিমদের জন্য এই কারিয়া মসজিদ খুলে দিয়েছেন এরদোয়ান। মঙ্গলবার 7 মে এক প্রতিবেদনে আরব নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, 2020 সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত হায়া সোফিয়া সম্পর্কিত এই ধরনের একটি বিতর্কিত রায় দিয়েছিলেন তুরস্কের আদালত। সেই রায়ের 1 মাস পর একটি বাইজেন্টাইন গির্জাকে মুসলিম উপাসনালয়ে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন এরদোয়ান। গির্জাটি প্রথমে মসজিদ এবং তারপর জাদুঘরেও রূপান্তরিত করা হয়েছিল। তারপর ভবনটিকে স্থায়ীভাবে মসজিদে রূপান্তরের নির্দেশ দেন এরদোয়ান। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে এরদোয়ান স্থানীয় সময় সোমবার মুসলিমদের উপাসনার জন্য কারিয়া মসজিদ খুলে দেন। ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, সৌদি আরব যদি ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দেয় তবে দেশটির সঙ্গে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি করবে না যুক্তরাষ্ট্র। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সুলিভানের সাক্ষাৎকারকে উদ্ধৃত করে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে উল্লেখ করেছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সমঝোতার মূল ভিত্তি এবং দর্শন হলো সমন্বয় বা ঐক্যের ভিত্তিতে সামনে অগ্রসর হওয়া। ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক এই দর্শনের একটি অংশ। তেমনি অন্যদিকে ফিলিস্তিনের সাধারণ জনগণের পক্ষ থেকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করা আরেকটি অংশ। এই দুই অংশই পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। আপনি কোনোটি বাতিল করতে পারবেন না। যদি করেন তাহলে সমঝোতার ভিত্তিই থাকবে না। 2018 সালে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ মুসলিম আরব রাষ্ট্রগুলোর সামনে আব্রাহাম অ্যাকর্ড নামের একটি বিশেষ চুক্তির মাধ্যমে ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দানের বিনিময়ে সামরিক ও বাণিজ্যিক সহায়তার প্রস্তাব দেয় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের তৎপরতায় 2020 সালে মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু এই চুক্তির যে গুরুত্বপূর্ণ লক্ষ্য সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপন, তা অসম্পূর্ণই থেকে যায়। 2020 সালের নির্বাচনের পরে প্রেসিডেন্ট জো বাইডেন সেই লক্ষ্য পূরণে মনোযোগী হন। এই চুক্তিতে রাজি করতে সৌদি আরবকে রাজি করতে তাদের পরমাণু কর্মসূচিতে বাধা না দেওয়ার প্রতিশ্রুতিও দেয় বাইডেন প্রশাসন। এই লক্ষ্যে বেশ কিছু দূর এগোলেও গত বছরের 7 অক্টোবর হামাসের হামলা সব পরিকল্পনা ভেস্তে দেয়। বর্তমানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার শর্তের বিপরীতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব।